প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু, 2 নং সৃজনশীল প্রশ্ন। আরিফ টেলিভিশনে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখছিল। প্রতিবেদনের প্রথম অংশে দেখানো হয় কিভাবে উত্তরাঞ্চলের একটি গ্রাম প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে। প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে জনজীবন ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এই অঞ্চলে অবস্থানগত কারণেই প্রায়শই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। এই ছিল উদ্দীপক। প্রথম প্রশ্ন, প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কি বলে? দ্বিতীয় প্রশ্ন, কালবৈশাখী কি বুঝিয়ে বলো? তৃতীয় প্রশ্ন, প্রতিবেদনে দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটার কারণ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কি বলে? এর উত্তর হবে, প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে টর্নেডো বলে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টর্নেডো অন্যতম। দ্বিতীয় প্রশ্ন ছিল, কালবৈশাখী কি বুঝিয়ে লেখো। কোনো স্থানের তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, তখন পাশের অঞ্চলের অপেক্ষাকৃত শীতল বাতাস প্রবল বেগে এই শূন্যস্থানে ধেয়ে আসে ও ঝড়ের সৃষ্টি করে, যা আমাদের দেশে কালবৈশাখী ঝড় নামে পরিচিত। কালবৈশাখী হলো এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড়। সাধারণত বৈশাখ মাসেই এই ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটার কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রতিবেদনের দ্বিতীয় অংশে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সম্পর্কে বলা হয়েছে। কোনো স্থানে বাতাসের তাপ অত্যাধিক বৃদ্ধি পেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই অঞ্চলের বাতাসের চাপ কমে যায়, ফলে নিম্নচাপ সৃষ্টি হয়। এ সময় আশেপাশের অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ঘটার কারণ হল নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর প্রবল গতি। বাংলাদেশে অধিকাংশ ঘূর্ণিঝড় হয় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে। অন্যদিকে জলোচ্ছ্বাসের বিভিন্ন কারণ হতে পারে। সাধারণত ঘূর্ণিঝড়, সুনামির কারণে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। সমুদ্রের সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে তীব্র বেগে উপকূলে আশ্রে পড়ে এবং স্থলভাগকে প্লাবিত করে। একেই বলে জলোচ্ছ্বাস। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত কয়েকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মারাত্মকভাবে আঘাত এনেছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে, গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগটি হল খরা। খরা বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে খরা হয়। খরার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা যায়, যেমন বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে হবে, ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে, নদীর বিভিন্ন উজানে বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে, মাঠে, বাঁধে ও রাস্তার ধারে প্রচুর গাছ লাগাতে হবে, খরাপ্রবণ এলাকায় পুকুর ও জলাশয় খনন করতে হবে,
খরাপ্রবণ এলাকায় খরা সহনশীল ও খরা প্রতিরোধী গাছপালা ও ফসলের চাষ করতে হবে। পানির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। পানি ব্যবস্থাপনা ও পানি ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। সুতরাং বলা যায় উপরে উল্লেখিত ব্যবস্থাসমূহ গ্রহণপূর্বক খরা নামক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এই ছিল দ্বিতীয় সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। এরই সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।